এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিসিবির দায়িত্বহীনতার জন্য পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও পিছিয়ে গেছে বাংলাদেশ। পর্যবেক্ষকদের বিশ্লেষণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নেই কোনো উচ্চাশা। শান্তর বিধ্বংসী ইনিংসের পরও এনসিএলে মুখ থুবড়ে পড়ল রাজশাহী। 5 উইকেটের সহজ জয় বরিশালের। লো স্কোরিং ম্যাচে সিলেটকে হারিয়েছে রংপুর। ফুটবলে আসার খবর দিল বাফুফে। নতুন বছরের শুরুতেই জাতীয় দলের জন্য আসছে স্পন্সর। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ায় নারী দল নিয়ে আলাদা পরিকল্পনা। মর্যাদার ঢাকা ডার্বিতে মোহামেডানের কাছে আবাহনীর হার। 1-0 গোলের জয়ে টেবিলের শীর্ষে সাদা কালোরা। রহমতগঞ্জের জালে বসুন্ধরার গোল উৎসব। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও ব্যাটারদের রানে ফেরা আশাবাদী করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এই ধারাবাহিকতা বজায় থাকলে টি-20তে ভালো করা সম্ভব বলে মনে করেন দলের সিনিয়র ক্যাম্পেইনার সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে বোলাররা আশানুরূপ পারফরমেন্স না করলেও সেটা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। তাসকিন হাসানদের সঙ্গে তরুণ রিপন মণ্ডলের উপর পূর্ণ আস্থা আছে সবার। পাশাপাশি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20 জয়ের অভিজ্ঞতাও এখানে কাজে লাগবে বলে বিশ্বাস সৌম্যের। ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট কোনটা? প্রশ্নটার উত্তর সবারই জানা, ওয়ানডে। কিন্তু রঙিন পোশাকের এই ফরম্যাটেই অনেকদিন ধরে খাবি খাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। ঘর কিংবা পরের মাঠ, কোথাও সাফল্য ধরা দিচ্ছে না টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি, তরুণদের এখনও আশানুরূপ পারফরমেন্স না করা আর ধারাবাহিকভাবে ব্যাটারদের রানে না থাকাটাকেই কারণ হিসেবে মনে করেন সবাই। যার বড় উদাহরণ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু সৌম্য সরকারের চিন্তাটা একটু ভিন্ন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দল অসহায় আত্মসমর্পণ করলেও এক ম্যাচে 300 এবং আরেকটিতে 300 ছুঁই ইনিংস আশাবাদী করছে তাকে। ব্যাটারদের উইলোতে রান ফিরে আসায় টি-20তে ভিন্ন ফলাফল আশা করছেন এই বাঁহাতি ওপেনার। নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। উইন্ডিজের সাদা পোশাকে বোলাররা দারুণ করলেও রঙিন পোশাকে বড্ড বর্ণহীন ছিল এই ডিপার্টমেন্ট, যে কারণে বড় রান আসলেও ডিফেন্ড করা যায়নি সেগুলো। কিন্তু বিষয়টিতে মোটেও চিন্তার কিছু দেখছেন না সৌম্য। তাসকিন হাসানের সঙ্গে নতুন ডাক পাওয়া রিপন মণ্ডলের উপর পূর্ণ আস্থা আছে তার। আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল, এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলে ভালো টুর্নামেন্ট হবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় টোটকা হতে পারে রংপুর রাইডার্সের গ্লোবাল টি-20 জয়। সৌম্যের বিশ্বাস, ভেন্যু ভিন্ন হলেও সে দলের আফিফ রিশাদদের অভিজ্ঞতা কাজে লাগবে সেন্ট ভিনসেন্টেও। গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলার সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর ভোর 6টায়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আরও এক হতাশার বছর শেষ করল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিসিবির। সঙ্গে যোগ হয়েছে বাজে ফিল্ডিং। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান কাঠগড়ায় তুলছেন ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতাকে। পরিস্থিতি উন্নতিতে তাগিদ দিলেন একটা দল হয়ে খেলার। টেস্ট, ওয়ানডে আর টি-20 বলা হয় এই 3 ফরম্যাটের মধ্যে টাইগাররা নাকি সবচাইতে ভালো খেলে ওয়ানডে ফরম্যাটটা। কিন্তু বাস্তবতা হচ্ছে নিজেদের সবশেষ 6টা আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে মোটে একটা, আর ম্যাচের হিসেবে 20 ম্যাচের মধ্যে সংখ্যাটা মোটে 4। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বড় অশনি সংকেত। তবে কি ওয়ানডে ফরম্যাটটাই খেলতে ভুলে গেছে বাংলাদেশ? ওয়ানডে খেলতে ভুলই নেই, বাট প্রবলেম যেটা হয়েছে যে
অ্যাজ এ টিম যেভাবে খেলার কথা সেভাবে আমরা খেলতে পারছি না। আপনি মনে করেন সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যে আমাদের ব্যাটসম্যানদের ফর্মে নাই, হয়তোবা অনেকে অনেকদিন পর পর যেটা রান করে, কিন্তু আপনার যে যারা ব্যাটসম্যান আছে ওদেরকে কিন্তু আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ভারত বিশ্বকাপ থেকেই অস্বস্তির লু হাওয়া, পরিস্থিতি পাল্টায়নি 24 সালেও, লাভ হয়নি কোচ পরিবর্তন করে, পছন্দের ফর্মেটেও হেরেই চলেছে বাংলাদেশ। মাঠের ক্রিকেটে টাইগারদের নেতিবাচক মানসিকতা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে ড্রেসিং রুমের শীতল আবহাওয়া। প্রশ্ন আছে দল নির্বাচন নিয়েও। এইগুলো কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই মোমেন্টে এসে এইসব মিস্টেক করলে কিন্তু আপনি কোনো ম্যাচে জিততে পারবেন না। সবশেষ কয়েকটি সিরিজে বাজে ফিল্ডিং, ক্যাচ মিস আর হাফ চান্সকে পূর্ণতা দিতে না পারায় আঙুল উঠেছে এই বিভাগের সামর্থ্য নিয়েও। ম্যাচের ডিসিশনটা চেঞ্জ করে দেয় ফিল্ডিং। কিন্তু আপনি যে ওখানে রান আউটটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ম্যাচে দিয়ে একটা দুটো রান আউট করে দেন, একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ ধরে ফেলেন, তাহলে কিন্তু আপনার 2-3টা উইকেট পড়ে যাচ্ছে। সেই জিনিসটা আমরা পাচ্ছি না। যে মোমেন্টে আমাদের যেটা দরকার সেই জিনিসটা হচ্ছে না। পাকিস্তান আর বাংলাদেশের আবহাওয়া কিছুটা সাদৃশ্য থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেখানে আপাতত হচ্ছে না কোনো ক্যাম্প। তাই তো সবশেষ এই টুর্নামেন্টের সেমিতে খেলা বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে এবার কেমন করে সেটাই এখন তর্ক সাপেক্ষ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে ছন্ন ছাড়া বাংলাদেশ দল, সাকিবের অভাব, মিরাজের কাঁধে ব্যাটিংয়ের বাড়তি দায়িত্ব, যার অন্যতম কারণ পাইপলাইনে স্পিনার গড়ার কাজে অবহেলার জন্য নিকট ভবিষ্যতেও এমন সমস্যার সমাধান দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা, যার কারণে পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। সিলেট থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। টানা 2 ওয়ানডে সিরিজ হারের স্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ তো আছেই, এক দশক পর ক্যারিবীয় দ্বীপে ধবলধোলাই আরও বড় ধাক্কা। অন্তত শেষ ম্যাচটা তো জেতার কথাই ছিল। জাঙ্গুকার্টির অমন পার্টনারশিপ না হলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোও সম্ভব হতো। শুধু জাঙ্গু কার্টি জুটি না, এই সিরিজের প্রথম ম্যাচ সহ সবশেষ আফগানিস্তান সিরিজ হারের কারণ প্রতিপক্ষের পঞ্চম কিংবা ষষ্ঠ উইকেট জুটি। ইনিংসের মাঝপথে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ মিরাজরা। ওয়ানডে দলের মূল স্পিনার সাকিব আল হাসানের শূন্যতা তো আছেই, মিরপুরের বাইরে কেউ কেউ কম খরচে হলেও উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে আছে প্রশ্ন। অলরাউন্ডার হিসেবে ঠিক আছে, বাট ওর আরেকটা আমাদের অপশন বার করতে হবে। আরেকটা হয়তো এখন সাকিব নেই দেখে মিরাজের উপর দিয়ে ওই ঝড়ঝাপটা যাচ্ছে বলিং। যদি সাকিব থাকতো হয়তো মিরাজের এত হতো না। এখন যারা আছে এরা মানে রান থামানোর দিকে বেশি ইন্টারেস্টেড রাদার দেন। গত থার্ড ওডিআইতে 350 রানও আমরা আটকাতে পারি নাই। আমাদের কাছে যদি এখানে একটা ভালো এনি বলার যে উইকেট টেকিং বলার হয় তাকে থাকতো, তাহলে আমরা ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের জিতা উচিত ছিল। সাকিবও অত স্কিলফুল বলার না, কিন্তু এইখানে অনেক ভালো। ও মাথা ইউজ করে, আর কিছু না। ওরও বল টার্ন টুন করে না, ও সব মোস্ট অফ দ্য আর্ম বল, বাট খুব ভালো মাথা। স্পিন ডিপার্টমেন্টের দুর্দশা বেড়েছে মিরাজকে টপ অর্ডার ব্যাটার বানানোর প্রচেষ্টায়। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ক্যারিবীয় সিরিজে ব্যর্থ। আফগানিস্তানের বিপক্ষে ইকোনমিক্যাল থাকলেও ম্যাচ প্রতি উইকেট মাত্র একটা। মেহেদী নিজেকে এখন বেশি ব্যাটিংয়ের দিকে ওর আকর্ষণ চলে গেছে। ওকে ব্যাটিং, আমার মনে হয় ওইটাও কারণ হতে পারে যে ব্যাটিংয়ে বেশি ইন্টারেস্ট এসে গেছে, রানও করছে সে। সো এখানে বোধহয় একটু ঘাটা আছে তার উপরে। শুধু জাতীয় দল নয়, 50 ওভারের ফরম্যাটেও এমন স্পিনারের অভাব এইচপি কিংবা বয়স ভিত্তিকে। এই স্পিন মায়েস্ট্রোর মতে পাইপলাইনের পর্যাপ্ত যত্নের অভাব থাকায় ভবিষ্যতেও এই সমস্যা ভোগাবে টাইগারদের। বোর্ডের অনেক প্রোগ্রামে পাকিস্তানি এক কোচ এসে করছে, মুশতাক করছে, কিন্তু যাদের করে প্র্যাকটিস করে ওর কোনো ম্যাচই খেলে না। তো কীভাবে হবে? ন্যাশনাল লিগে আমি একটা ম্যাচ করেছি, আমি একটা রাইট আর্ম লেগ স্পিনার দেখিনি, কিন্তু আমরা চিল্লাচ্ছি লেগ স্পিনার না। তবে খেলাতে হবে, না খেলালে হবে কীভাবে? রফিক, রাজ্জাক কিংবা সাকিব আল হাসানের পর নিজেদের শক্তির ফরম্যাটে ছন্ন ছাড়া বাংলাদেশ। দরজায় কড়া নাড়তে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সমস্যা নিশ্চিতভাবেই নির্বাচকদের বড় পরীক্ষায় ফেলতে যাচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। চোট, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন আর দুর্ভাগ্য সব পেছনে ফেলে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন আলিস আল ইসলামের। আর ফেরার মঞ্চ তৈরিতে প্রতিনিয়ত নিজেকে পরিণত করতে চান এই মিস্ট্রি স্পিনার। এনসিএল টি20কে দেখছেন বড় সুযোগ হিসেবে। এরপর বিপিএলে আবারও পুরনো রূপে ফেরার লক্ষ্য আলিসের। জয়ের নায়ক বিপিএল মাতানো আলিস আল ইসলাম 2019-এ বিপিএল শুরু হ্যাট্রিক করে, এরপর লিগামেন্টের ইনজুরি, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন
সব পেছনে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নতুন করে শুরু আলিসের। প্রত্যাবর্তন রাঙানো এই মিস্ট্রি স্পিনার ওই বিপিএল এর মাঝেই পান ক্যারিয়ারের সবচেয়ে বড় খবরটা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক, তবে ভাগ্যের নির্মম পরিহাস, আঙুলের চোট শ্রীলঙ্কা সিরিজের ডাগ আউটে বসার সুযোগটাও কপালে জুটতে দিল না। আলিসের পরিচয়টা তাই পেরোতে পারেনি বিপিএল এর গণ্ডি। পরিচয় তৈরির টুর্নামেন্ট দিয়ে ফেরার আগে এবার বোনাস এনসিএল টি20, যেখানে নিজেকে পরিণত করার সুযোগ দেখছেন এই ডানহাতি। যখন ব্যাটসম্যানরা একটু ট্রাভেল ফেস করে বা ব্যাটসম্যানরা ইজিলি খেলতে পারে না, বা ব্যাটসম্যানরা যখন এসে বলে যে তোর বল খেলতে কষ্ট হয়, তখন ভালো লাগে। আমার এই ম্যাচ থেকেও শিকার কিছু আছে, কারণ এই ম্যাচেও আমি 2টা বাজে বল করছি অনেস্টলি। তো আমার সবসময় টার্গেট থাকে আমি বাজে বলগুলো যত রিডিউস করতে পারি, যত কমাইতে পারি। আমি যত বাজে বল কমাবো তত ব্যাটসম্যানের ট্রাভেল দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো প্রতি ম্যাচে শেখার চেষ্টা করি, শিখায় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, নেক্সট ম্যাচের জন্য প্রস্তুত হই, এটুকুই। তারা ওয়েস্ট ইন্ডিজে গেছে, তারা অবশ্যই ব্যাটার অনেস্টলি। আর আমার যে ব্যাপারটা, আমি ইনজুরির পরে তারপর তো ক্যাম্পে ছিলাম, অস্ট্রেলিয়াতে গেছি, ওমানে গেছি, সব জায়গায় ভালো খেলছি। তো তারপর আমাকে যে অনেক কিছু শেখার আছে অনেস্টলি যেটা। তো হোপফুলি সিলেক্টরও টাইম দিচ্ছে, আমাকেও টাইম দিচ্ছে, এটা আমার জন্য ভালো হচ্ছে, আমি আর একটু ম্যাচিউর হচ্ছি। তো হোপফুলি এইবার বিপিএল পরে যদি আমি ভালো খেলতে পারি, হোপফুলি তারা হয়তো বা আমাকে আবার সুযোগ দিতে পারে। মুজিব, থিকসেনা কিংবা হালের গাজানফার, আন্তর্জাতিক সার্কিটে আলিসের সার্ভিস দরকার বাংলাদেশ দলের। এই বোলার তা দিতে প্রস্তুত কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। অবশেষে হাইব্রিড মডেলেই আয়োজিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। একই ভেন্যুতে হবে একটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ, আর পাকিস্তানে হবে বাকি 10 ম্যাচ। তবে ভারত ফাইনালে না উঠলে ম্যাচটা লাহোরে করার দাবি জানিয়ে রেখেছে পিসিবি। আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছে ভারত পাকিস্তান 2 ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে 2026 ওয়ার্ল্ড টি20তে ম্যাচ খেলতে পাকিস্তানের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিসিআই। শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলা সব নাটক। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ, আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে অনড় অবস্থানে। এমন জটিল পরিস্থিতিতে বেশ কয়েকবার মিটিংয়ের পরও মেলেনি কোনো সুরাহা, বরং পাল্টাপাল্টি বক্তব্যে দু দেশই কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখে। এবার অবসান হলো সব ধরনের জটিলতার। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে হাইব্রিড মডেলেই, এমন খবর প্রকাশ করেছে দুদেশের বেশ কিছু গণমাধ্যম। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হবে দুবাইয়ে। বিসিসিআই ও পিসিবি সমঝোতায় ভারতের শর্ত পূরণের পাশাপাশি পাকিস্তানের দাবিও মেনে নিয়েছে আইসিসি বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম। ভারতে গিয়ে কোনো ম্যাচ না খেলার শর্তে আগামী 2026 টি20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্যায়ে নিজেদের ম্যাচগুলো মেন ইন গ্রিন খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। আগামী 2027 পর্যন্ত পাকিস্তানের ভারতে গিয়ে খেলতে না চাওয়ার দাবি মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। হাইব্রিড মডেলে দুবাইয়ে ভারতের গ্রুপ পর্বের 3টি ম্যাচ, এক সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের কথা রয়েছে, আর বাকি ম্যাচ অর্থাৎ 10টি ম্যাচ মাঠে গড়াবে পাকিস্তানের মাটিতে। তবে ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে পাকিস্তানে এই ম্যাচগুলো আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে খবর ঘুরপাক খাচ্ছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব থাকবে পাকিস্তানেরই। তবে দুদেশের বোর্ডের সমঝোতায় নেওয়া সিদ্ধান্তে পাকিস্তান আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও ক্ষতিপূরণ পাবে না পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের পথে হাঁটলেও আগামী বছরের নারী বিশ্বকাপে ভারতে যেতে কোনো সমস্যা নেই পাকিস্তানের। আইসিসিকে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পিসিবি। এদিকে সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারলে পাকিস্তানকে 2027-এর পর একটি নারী আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া হবে বলেও নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2025 সালের শুরুতেই কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল। শুধু কিট নয়, পুরো দলের সঙ্গে পৃষ্ঠপোষক সম্পৃক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এদিকে নারীদের র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে বলে মনে করছে বাফুফে। এজন্য আসছে ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নারী উইংয়ের চেয়ারম্যানের।
ফুটবল পাড়ায় গুঞ্জন রটেছে অনেকবার বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান। তবে গুঞ্জনটা কখনো রূপ নেয়নি বাস্তবে। পৃষ্ঠপোষকের অভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে বাফুফেকে। যদিও নতুন চেয়ারম্যান আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন প্রতিশ্রুতি। জানুয়ারিতেই জানাতে চান খুশির খবর। আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে কথাবার্তা চলছে আমাদের এখন, এর বাইরে দেশীয় কিছু সংস্থার সাথে আমাদের কথা চলছে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে। তবে আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ এখন গোয়িং ফরওয়ার্ড 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে। ফুটবল পার্টনার নিয়ে কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে এবং এয়ারলাইন্স পার্টনার নিয়ে কথা বলছি এবং বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলছি। এদিকে গেল বছর হাকডাক বাজিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি জার্সি উন্মোচন করেছিল বাফুফে। সঙ্গী ছিল ফাহাদ করিমের কে স্পোর্টস। তবে নানা জটিলতায় মাঠেই গড়ায়নি টুর্নামেন্ট। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান ফাহাদ করিম। ইন্টারন্যাশনাল খেলাগুলির ক্যালেন্ডারটা পেলেই আমরা 2025 ইনশাল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। 30 তারিখেই আমি এটা নিয়ে কথা বলবো, কারণ আমি ক্লাবগুলোকে ডাকবো। রেগুলার যে লিগ সেটা তো আমরা করবই, এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিগ করব। টানা সফলতার ধারাবাহিকতায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি নারী দলের প্রাপ্য। তবে এতে আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে বলে মনে করছে বাফুফে। সফলতা ধরে রাখতে 2025 সালে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন। ফিফা ফ্রেন্ডলি আছে, আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমি এইমাত্রই মার্কেটিংয়ের সাথে বসছিলাম কিছু কাজ নিয়ে। আমাদের এটাও চেষ্টা আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে সাফ আন্ডার 20 হওয়ার কথা ছিল, ওইটা এখন আনসার্টেন, আপনারা জানেন। যদি ওইটা কোনো কারণে না হয় আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি করার চেষ্টা, না আমরা 100% চেষ্টা করব। 2024 সালে মাত্র 4টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, যা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছিলেন ফুটবলাররা। এখন দেখার অপেক্ষায় নতুন বছরে তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারে কিনা বাফুফে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলে অপ্রতিরোধ্য মোহামেডান আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম ঢাকা ডার্বি জয় তুলে নিয়েছে সাদা কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেছেন সুলেমান দিয়াবাতে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে মোহামেডান। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেবে বিজয়ীরা, এমন সমীকরণ নিয়েই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং মোহামেডান। ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুরায় সাদা কালোরা। তাদের আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর আবারও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দলটা, তবে সুলেমানের দেয়া পাস থেকে বল জালে জড়াতে পারেনি ইমানুয়েল সান্ডে। বিপরীতে পাল্টা আক্রমণেও যায় আবাহনী, তবে তাতে সফল হয়নি ধানমন্ডি পাড়ার দলটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় আলফাজ আহমেদের দল। বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের গোলরক্ষক। তবে প্রথমার্ধের যোগ করার সময় আর ভুল করেননি সাদা কালোরা। সুলেমান দিয়াবাতের হেডে লিড নেয় মোহামেডান। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপনে সমর্থকদের উল্লাসে মাতান দিয়াবাতে। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চালায় আবাহনী। সমতায় ফিরতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তাদের আক্রমণ ভাগ, তবে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তা যথেষ্ট ছিল না। অন্যদিকে থেমে থাকেনি মোহামেডানের আক্রমণও। গোলের খুব কাছে গেলেও দুর্বল শটের কারণে ব্যবধান দ্বিগুণ করা হয়নি সাদা কালোদের। ম্যাচের দ্বিতীয় গোলের সুযোগ পান দিয়াবাতে, তবে তার শট পোস্টে লাগায় জোড়া গোল পূর্ণ হয়নি তার। শেষ পর্যন্ত আর কোনো দল জাল খুঁজে না পাওয়ায় 1-0 গোলে জয় নিশ্চিত করে মোহামেডান। আর এর সঙ্গে বিপিএল টানা 3 জয় পেল আলফাজের দল। 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিল মতিঝিলের দলটি। অন্যদিকে মোহামেডানের কাছে হেরে তালিকার 5-এ নেমে গেছে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ছুটিতে নিজ বাড়ি সাতক্ষীরায় গেলেও ফুটবলের সঙ্গে সময় কাটান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। উঠতি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে তার নিজ একাডেমি ওয়ারিয়র স্পোর্টিং ক্লাবের সদস্যদের সঙ্গে অনুশীলন করেন তিনি। সাবিনা চান তার হাত ধরেই জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় উঠে আসুক। এজন্য ভালো মানের মাঠ ও নিয়মিত খেলা আয়োজনের দাবি জানান জাতীয় দলের অধিনায়ক। সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল সাবিনা খাতুন, ফুটবলের সঙ্গে যার সম্পর্ক 2 যুগেরও বেশি। নিজ গ্রামের বাড়িতে গেলেও ছুটে যান নিজের গড়া ওয়ারিয়র স্পোর্টিং ক্লাবে। একাডেমির সদস্যদের খেলায় উদ্বুদ্ধ করতে তাদের সঙ্গে অনুশীলনেও মাতেন নারী ফুটবলের অধিনায়ক। সম্প্রতি সাবিনার একাডেমি পরিদর্শনে যান জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তফা আহমেদ। এ সময় রাখা হয় ভিন্ন রকম এক আয়োজন। সংক্ষিপ্ত আকারে খেলা হয় জেলা প্রশাসক একাদশ বনাম সাবিনা একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা খাতুন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে এই একাডেমি পরিচালনা করছেন। তার অর্থায়নেই খেলার সামগ্রী সহ নিয়োগ করা হয়েছে কোচ এবং সহকারী কোচ। সাবিনার প্রচেষ্টায় সম্প্রতি অনূর্ধ্ব-16 এর জাতীয় পর্যায়ে তার একাডেমির হৃদয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এমন সুযোগ পেয়ে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। সাবিনাপুর এই ওয়ারিয়র স্পোর্টস একাডেমি প্র্যাকটিস করার কারণে আজ আমি সারা বাংলাদেশের 16 BCL সেরা প্লেয়ার হতে পেরেছি। ওয়ারিয়র স্পোর্টস একাডেমি এটা হচ্ছে সাবিনা আপুর নিজের হাতে গড়া একটা একাডেমি এবং সাবিনা আপু সেই 5-6 বছর ধরে উনি এই একাডেমির পিছনে শ্রম, মেধা এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাবিনা চান একাডেমি থেকে উঠে আসুক জাতীয় পর্যায়ের খেলোয়াড়, তবে এর জন্য নিশ্চিত করতে হবে ভালো মানের মাঠ এবং ধারাবাহিক টুর্নামেন্ট। গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে হবে, ডিএফএ ডিএসএ কে কাজ করতে হবে, বিশেষ করে ছেলেদের ফুটবল নিয়েও কাজ করতে হবে। এবং শুধুমাত্র ফুটবল না, আমার মনে হয় যেসব স্পোর্টসগুলো আছে যেগুলো আসলে মাঠেই নাই সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং খেলা দিতে হবে মাঠে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে মানসম্মত মাঠ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমার পক্ষ থেকে এই মাঠকে সংস্কার করা, সুন্দর করে খেলার উপযোগী করা, এটা আমি করে দেব এবং খেলোয়াড়দের মানে যে কোনো বিষয়ে, বিশেষ করে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যেন আমি একটা অবদান রাখতে পারি, ক্রীড়াঙ্গনকে কী করে আমরা এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা যত ধরনের চেষ্টা প্রচেষ্টা সেটা আমরা করব। তবে ক্লাব করেই থেমে নেই সাবিনা খাতুন। তার স্বপ্ন খেলোয়াড়দের সুযোগ সুবিধা নিশ্চিত করতে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের। সময় সংবাদ, সাতক্ষীরা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় আজ রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ রায়ো ভায়াকানো। এই ম্যাচ জিততে পারলেই মাদ্রিদের সামনে সুযোগ থাকছে টেবিল টপার বার্সেলোনাকে টপকে শীর্ষস্থান দখলের। যদিও এই ম্যাচে ইনজুরির জন্য পাওয়া যাবে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 2টায়। চলতি মৌসুমের শুরু থেকেই অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ। লিগ টাইটেল জয়ের রেসে আধিপত্য বিস্তার করা দলটা যে এবার টেবিলের শীর্ষস্থান দখলেই খাচ্ছে হিমশিম। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে পাচ্ছে না লস ব্লাঙ্কোস। বার্সেলোনার সঙ্গে এবার শিরোপা জয়ের দৌড়ে বারবারই পিছিয়ে পড়তে হচ্ছে মাদ্রিদিস্তাদের। তবে এবার টেবিলের শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ থাকছে রিয়ালের সামনে। কাতালানদের চেয়ে 1 ম্যাচ কম খেলে মোটে 2 পয়েন্ট পিছিয়ে রিয়াল। তাই লিগে নিজেদের পরের ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে এগিয়ে যেতে পারবে কার্লো অ্যানচেলোত্তির দল। তবে এই ম্যাচের আগে বেশ কিছু চিন্তার কারণ আছে রিয়ালের জন্য। হ্যামস্ট্রিং এর চোটে এই ম্যাচে স্কোয়াডে পাওয়া যাবে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। চোট আছে দানি কারভাহাল, এডার মিলিতাও, আলাবা, মেন্ডিদেরও। প্রতিপক্ষ সহজ হলেও এই ম্যাচে আছে রিয়ালের পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ। তাই ভায়োকানোর বিপক্ষে কোনো রকম ভুল করতে চায় না মাদ্রিদিস্তারা। তাই রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। চুয়ামেনি, রুডিগার, ভাস্কুয়েজদের উপর পূর্ণ আস্থা কোচের। সঙ্গে ভিনি, বেলিংহামদের দুর্দান্ত ছন্দ ও স্বস্তি দেবে কোচকে। এমবাপ্পের চোট খুব একটা গুরুতর না, তাকে আমরা ম্যাচে ফুল ফিট পাচ্ছি না। তবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে এমবাপ্পে দলের সঙ্গে কাতার সফরে যাবে। আশা করছি ওই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এমবাপ্পে। আমাদের জন্য ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। এদিকে ভায়োকানো ঘরের মাঠে খেলা 5 ম্যাচের মোটে 2টিতে জয় পেয়েছে। আর প্রতিপক্ষের মাঠে শেষ 5 ম্যাচের 3টিতে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তবে অতীত পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লস ব্লাঙ্কোদের। দু দলের মুখোমুখি 19 বারের দেখায় 14 জয় নিয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ম্যানচেস্টার ডার্বির খবর। নানা কারণে রঙিন হচ্ছে না মৌসুমের প্রথম ডার্বি। গেল 1 যুগের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটি। আমুরের যুগে ভালো কিছুর ইঙ্গিত দিলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি ম্যানচেস্টার ইউনাইটেডেরও। আর তাই অন্য যে কোনো সময়ের তুলনায় উত্তাপ এবার বেশ কম। এতিহাদে ম্যাচ শুরু হবে রোববার রাত 10:30টায়।
প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে কখনোই এত অল্প পয়েন্ট নিয়ে 15তম রাউন্ড শেষ করেনি রেড ডেভিলস। অন্যদিকে এক যুগের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড ম্যানচেস্টার সিটির। আর তাই মৌসুমের প্রথম ডার্বি হলেও উইকেন্ডেও এই ম্যাচ নিয়ে নেই তেমন কোনো উত্তাপ। গেল 6 প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে মাত্র 4 পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানচেস্টার সিটি। তার মানে গার্দিওলার দল হারিয়েছে 14 পয়েন্ট। একমাত্র সাউদাম্পটন বাদে অন্য কোনো দলের নেই এমন বাজে রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ডেরায় আমরিম এসে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দৃশ্যপট বদলায়নি খুব একটা। বলা চলে রেল লাইনের মতো সমান্তরালে চলছে ম্যানচেস্টারের দুটি দল। এসব কারণেই উইকেন্ড সত্ত্বেও ম্যানচেস্টার ডার্বি নিয়ে দর্শক মহলে আগ্রহ কম। তারপরও যদি কাউকে এগিয়ে রাখতে হয় তবে সেই ক্লাবটার নাম ম্যানচেস্টার সিটি। কেননা গেল বছর ডার্বির 5টি হেরেছে সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী, হজম করেছে 19 গোল। একমাত্র জয় রেড ডেভিলস তুলে নিয়েছিল গেল বছর 2-1 ব্যবধানে। অন্য ম্যাচের মতোই এটা সাধারণ একটা ম্যাচ। এখানেও 3 পয়েন্ট পাবে যে দল জিতবে। তবে এটার সঙ্গে ভক্তদের আবেগ অনুভূতি জড়িত, যেটাকে আমি সম্মান জানাতে চাই। তার জন্যই এই ম্যাচ কিছুটা আলাদা। তারপরও বলবো এসব কারণে ফুটবলারদের উপর আলাদা চাপ তৈরি হয়। আমি আসলে এটা নিতে চাচ্ছি না। আমি সবকিছু বিশ্লেষণ করে দেখছি আসলে সমস্যা কোথায়। আমি দলের উন্নতি চাই, আর তাই বলবো এই ডার্বি ম্যাচ আমার কাছে বিশেষ। এটা হয়তো আমাদের টাইটেল ফাইট নয়, তবে এর সঙ্গে অনেক কিছু জড়িত। যদি একটা জয় এনে দিতে পারি তাহলে হয়তো গোটা দলের পরিবেশ বদলে যাবে। এই মুহূর্তে এটা আমাদের জন্য খুবই জরুরি। ঠিক এই মুহূর্তে মারাত্মক রক্ষণ দুর্বলতায় ভুগছে ম্যানচেস্টার সিটি। এই বিষয়টি বেশ উদ্বেগ টিম ম্যানেজমেন্টের জন্য। তার উপর আছে চোটের লম্বা তালিকা। রদ্রি, অস্কার, একে, আকানজি, স্টোনস এসব বড় নাম মিস করবেন পেপ গার্দিওলা। তবে এতটা খারাপ অবস্থায় নেই ইউনাইটেড। রাশফোর্ড, জিরক্সি বাদে বাকি সবাই ফিট। এই দিক থেকে হলেও কিছুটা এগিয়ে থাকবে রেড ডেভিলস। এস এম ইকবাল, সময় সংবাদ। শেষ হলো জাতীয় বয়স ভিত্তিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা 2024। এবারের এই আসরে অংশ নিয়েছেন 48 বিশ্ববিদ্যালয়ের মোট 225 জন জিমন্যাস্ট। পঞ্চমবারের মতো আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট। বয়স ভেদে বালকরা 6 ও বালিকারা লড়াই করেছেন 4 ক্যাটাগরিতে। বালক 8 থেকে 9 বছরের রিংস, ফ্লোর ও ভল্টিক টেবিল প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চার্মিং মার্মা। পোলেম হর্স, পালার্স রাবস, হাইবার সেরার খেতাব জিতেছেন উসুই ত্রিপুরা ও কেসলিং মার্মা। 10 থেকে 12 ও 13 থেকে 15 বছর বয়সের প্রতিযোগিতাও সেরার তকমা ধরে রেখেছে আদিবাসীরা। 6 ক্যাটাগরির প্রথম স্থান তাদের দখলে। বালিকাদের 4 ক্যাটাগরির প্রতিযোগিতায় 7 থেকে 8 বছরের ভল্টিং টেবিল ও ফ্লোরে উনাই প্রো মার্মা সিঙ্গেল বার ও ব্যালেন্স বিমে প্রথম হয়েছেন ওয়ানুচিং মার্মা। আর 12 থেকে 14 বছরের 2 ক্যাটাগরিতে প্রথম মায়াবী চাকমা। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে মালদ্বীপে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ফুটসাল টুর্নামেন্ট। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভারত মহাসাগরের বুকে ছোট্ট মালদ্বীপকে এশীয় ফুটবলের উন্নয়নের মডেল বলা হয়। আর এই স্বল্প জনসংখ্যার দেশটিতে লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই প্রবাসীদের জন্যই বাংলাদেশ হাই কমিশন কাপ 2024 নামে ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুন্স ফুটসাল মাঠে এবারের আয়োজিত এই আসরে প্রবাসীদের 16টি দল অংশ নেয়। দিবারাত্রির এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় সমতায়। অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে। গোলরক্ষকদের নৈপুণ্যে 2 দলের জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশিদের তিলাফুসি ফুটবল টিম। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিরা বিজয়ী দল এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজ মানি তুলে দেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী খেলোয়াড়রা। বাংলাদেশ প্রবাসের সব ভাইরা আমরা সাপোর্ট করার জন্য আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। আর যারা এইটার মধ্যে আয়োজন করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আরও আমরা অবশ্যই ভালো করব, যদি তারা আমাদেরকে সাপোর্ট করে যান সবসময় আমরা ইনশাল্লাহ ভালো করব। প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই খেলায় প্রবাসী দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রচন্ড গরম উপেক্ষা করে এশীয় ফুটবলের দেশখ্যাত মালদ্বীপে প্রবাসীদের খেলা উপভোগ করতে মাঠে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। এমন আয়োজনে আয়োজক এবং কলাকুশলীদের ধন্যবাদ জানান তারা। এরকম বিনোদনের জন্য কিছু ফুটবল, ক্রিকেট সহকারে
বিভিন্ন খেলাধুলার আয়োজন করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনারকে অনুরোধ করব। শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের জন্য এই ফুটসাল টুর্নামেন্টে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদের পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার। আমরা এই টুর্নামেন্টে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের প্রবাসী কর্মী যারা আছেন তারা সবাই প্রায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু আমরা আসলে সবাইকে এবার সুযোগ দিতে পারিনি। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টটি খুবই তারা উপভোগ করেছেন। দূতাবাসের এমন আয়োজনে মুগ্ধ হয়ে খেলা দেখতে আসা উৎসুক প্রবাসী দর্শকরা আগামীতেও এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। সময় সংবাদ, মালদ্বীপ। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় খেলা ঘোড়দৌড় কালের পরিক্রমায় একরকম হারিয়েই যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলা। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এতিমখানা সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন দর্শকরা। হাজারো নারী পুরুষ সহ সব বয়সী মানুষ জড়ো হন ফারাবাড়ি মাঠে। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 50টি ঘোড়া অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। নির্দিষ্ট লাইনে পৌঁছাতে পাল্লা দিয়ে দৌড়ে ব্যস্ত ঘোড়াগুলো। দীর্ঘদিন পর গ্রামাঞ্চলে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার দাবি তাদের। পাখি যখন থেকে বের হয় তার আনন্দটা কি রকম হতে পারে, আজকের এই ঘোড়দৌড়টা কিন্তু ব্যতিক্রম। আমি ঘোড়া খেলা দেখতে আসছি ঠাকুরগাঁ ফারাবাড়িতে। তো ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখে আমাকে খুব ভালো লাগছে। আমরা সবাই বন্ধু বান্ধব আসছি, এই খেলাটা যেন চিরস্থায়ীভাবে থাকে এটা আমার আশা। লোক খুব আনন্দ পাইছে। এই খেলা আসলে কথা হয় না, আমাদের শ্রমের জন্য আমরা খুব ভালোভাবে সুস্থভাবে খেলাটা দিতে পারছি। বিভিন্ন ডিস্ট্রিক্টের ঘোড়াগুলো খেলতে আসি আমরা, এরকম বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাই এবং পুরস্কারও পাই। এই খেলাটা খুব সুন্দর হলো। আমার ঘরে আমি ফার্স্ট করেছি, আমার খুব আনন্দিত এবং সকলকে আমি আনন্দ দিতে পারছি। আগামীতে আরো বড় পরিসরে ঐতিহ্যবাহী এই খেলা আয়োজনের পরিকল্পনা আয়োজক কমিটির। এই প্রতিযোগিতায় 3টি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। 3 রাউন্ডে আমরা খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই খেলা অংশগ্রহণের জন্য আমরা আয়োজন করার চেষ্টা করব। খেলায় প্রথম হয় পঞ্চগড় জেলার 5 পীর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ঘোড়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। জেলা প্রশাসনের সহযোগিতা ও জয়পুরহাট ভলিবল একাডেমির আয়োজনে স্বাগতিক জয়পুরহাট জেলা ও নওগাঁ জেলা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় 4-1 সেটে নওগাঁ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট জেলা দল। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আমন্ত্রিত অতিথিরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতার কড়া সমালোচনা আকরাম খানের। বিসিবির দায়িত্বহীনতার জন্যই পছন্দের ওয়ানডে ফরম্যাটেও পিছিয়ে গেছে বাংলাদেশ। পর্যবেক্ষণ বিশ্লেষকদের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নেই কোনো উচ্চাশা। মর্যাদার ঢাকা ডার্বিতে মোহামেডানের কাছে আবাহনীর হার 1-0 গোলের জয়ে টেবিলের শীর্ষে সাদা কালো। রহমতগঞ্জের জালে বসুন্ধরার গোল উৎসব। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।